মা, তুমি মাংসের কড়াইটা নামাও, আমাদের একটা কাজ করতে হবে, চা বসাতে হবে। চা? এখন ওরা চা খাবে বলছে? আমি আর পাচ্ছি না। কতগুলো খুনি গুন্ডা বদমাইশ, তাদের জন্য চা করতে হবে, রান্না করতে হবে, খাটে বসছে, বিছানায় বসছে, তোর তোর বাবার মাথায় বন্দুক ঠাকাচ্ছে। আমি আর পাচ্ছি না, আর পাচ্ছি না। শুধু আজকের দিনটাই তো, তারপর শুধু দেখো না ওরা যা যা অত্যাচার করেছে, যা যা অপমান করেছে, আজকে সব বদলা নেওয়ার দিন। এই রুচি, কি বলছিস তুই? কি করবি? বদলা নিবি? রুচি, রুচি, তোর বাবার মাথায় কিন্তু বন্দুক ঠাকানো। মাথা গরম করে এমন কিছু করিস না যাতে আরো গন্ডগোল বাড়ে। মা, এতদিন আমি একা ছিলাম, তাই অত ভয় পেয়ে গেছি। আজকে আমার সাথে পর্ণা আছে মা, তাই আমার কোনো ভয় নেই। পর্ণা? পর্ণা কি করবে? পর্ণা ছাদে আছে মা। আর এই দেখো, এই পুড়িয়াটাও আমাকে পাঠিয়েছে, এতে ঘুমের ওষুধ আছে। ওই চায়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে ওদেরকে খাইয়ে দিতে হবে, তারপর পর্ণা এসে আমাকে নিয়ে যাবে কোর্টে। রুচি, রুচি, তুই তুই এত বড় রিস্ক নিস না। ওরা যদি চা খেয়ে বুঝতে পারে, যদি কালারটা ধরতে পেরে যায়, তাহলে কি হবে বুঝতে পারছিস? ওরা কিন্তু যখন তখন যাকে খুশি খুন করে দিতে পারে। মা, তুমি এত টেনশন করো না। দেখো, পর্ণা আমাদের ছাদ পর্যন্ত পৌঁছে গেছে, এবার আমাকেও তো কিছু করতে হবে। মা প্লিজ, তুমি আমাকে আর বাধা দিও না, প্লিজ মা, প্লিজ। তুমি ওটা নামাও। এই বোন, চাই কি মিশিয়েছো? এত চোখ লাগছে, ঘুম পাচ্ছে কেন? আমি আমি কি দেবো? কিছুই না। রাজু, এই এই, হ্যাঁ, ওর সঙ্গে ইয়ার্কি মারছো আমার সঙ্গে? হ্যাঁ, তাই বলি এত আতিথেয়তা কিসের? এত এত আতিথেয়তা কিসের? হ্যাঁ, তোমাকে নয় বরং একদম একদম শেষ করে দাও। বাবা, আমি চাই। চয়ন কেমন আছে? সেসব পরে বলছি, তুই আগে বল তোর ঘরের ওই লোকগুলোর কি অবস্থা? হ্যাঁ, লোকগুলো অজ্ঞান হয়ে পড়ে আছে। ঠিক আছে, চল আমরা আগে নিচে যাই। চলো 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 চলো। রুচিত, আমি চেঞ্জ করবো। হ্যাঁ, ওইদিকে চল। একটু খুলে দিন। আর চয়ন তার প্রতিবাদ করেছিল। ও গুন্ডাদের হাত থেকে রুচিরাকে সেভ করেছিল বলে প্রতিশোধ নিতেই ওকে ওভাবে মেরে আত্মহত্যা করে রাখা হয়েছিল। ও এখন হসপিটালাইজড। চয়ন দত্তের মামলায় এক নতুন চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। শোনা যাচ্ছে মন্ত্রী সুকুমার হালদারের চ্ছেলে রনির যোগাযোগ রয়েছে এই মামলায়। সাংবাদিক আলোকপর্ণ দত্ত অভিযোগ এনেছেন মন্ত্রী সুকুমার হালদারের ছেলে রনির বিরুদ্ধে। বিস্তারিত খবর জানতে আপনারা চোখ রাখুন চ্যানেল বাংলা নিউজের পর্দায়। আলোকপর্ণা দিদি, আপনি যে অভিযোগ আনছেন তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? আছে ধর্মাবতার। রুচিকে যে ভয় দেখানো হয়েছিল তার প্রমাণ স্বরূপ আমি প্রথমেই কিছু কল রেকর্ডিং আপনার আদালতে পেশ করতে চাই। রুচি, কল রেকর্ডিং গুলো দে। ইমোশনটাকে একটু কন্ট্রোল করতে হবে। যদি ইমোশনাল হয়ে গিয়ে তুমি আবার হুট করে ভুলভাল কিছু করে বসো, তাহলে সেটা কিন্তু তোমাদের জন্যই খারাপ হবে। আমি কি বলছি তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো? 3টে ছেলে কিন্তু এখনো তোমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে। যদি কোনো বাড়াবাড়ি করো না,
তোমার বাবাকে খুব ভালোবাসো না? লাশ ফেলে দেবো। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রুচিরা মিত্রকে ফোন করে ভয় দেখানো হচ্ছিল, কিন্তু এই এভিডেন্স পুলিশের কাছে নেই কেন? কেন উনি নির্ভয়ে পুলিশের কাছে এই থ্রেট কলের অভিযোগ জানাতে পারেননি? ইওর অনার, কারোর অজান্তে তার ফোন কল রেকর্ড করা আইনত অপরাধ। এর তো কোনো সত্যতাই নেই কোর্টের কাছে। তাছাড়া গলাটা যে ওনারা নিজেরাই তৈরি করেননি তার কি প্রমাণ আছে? ধর্মাবতার, আপনি এক্ষুনি ফোনে যার গলাটা শুনলেন সেই লোকটির নাম হচ্ছে জয়ন্ত মণ্ডল। সে এখন রুচিতাদের বাড়িতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে। অনেক কষ্টে তাদেরকে ঘুমের ওষুধ খাইয়ে আমরা বাড়ি থেকে পালিয়ে কোর্টে এসেছি। আমি মহামান্য আদালতের কাছে আবেদন করছি, পুলিশ যদি এক্ষুনি রুচিরার বাড়িতে গিয়ে জয়ন্ত মণ্ডলকে অ্যারেস্ট করে নিয়ে আসে আর তার গলার সাথে অডিওকে মিলিয়ে দেখে, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে যে আমরা গলাটা বানাইনি। আপনার আবেদন গ্রান্টেড। এসপি রণজয় সেনগুপ্ত, আপনি ইমিডিয়েটলি ফোর্স পাঠিয়ে রুচিরা মিত্রের অ্যাড্রেস ট্রেস করে জয়ন্তকে অ্যারেস্ট করে কোর্টে পেশ করুন। একজন অপরাধ করেছে, কিন্তু তার থেকেও বড় অপরাধ সেই মানুষটা করেছে যে এতদিন ধরেই অপরাধটাকে ভরণ পোষণ করেছে, আড়াল করেছে। ধর্মাবতার, উনি তো আমায় টার্গেট করছেন। ধর্মাবতার, আমার যদি অসৎ উদ্দেশ্য থাকতো তাহলে কি আমি নিজেই নিজের ছেলেকে ধরে নিয়ে এখানে আসতাম? আসতাম না আমি। এক মিনিট। আচ্ছা আলোকপূর্ণা দেবী, মন্ত্রী সুকুমার হালদারই যে তার ছেলেকে প্রোটেক্ট করার জন্য সমস্ত এভিডেন্স ম্যানিপুলেট করেছেন এবং আপনাদের ভয় দেখিয়েছেন, তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? আফটার অল তিনি একজন জনপ্রতিনিধি, তাই না? আছে ধর্মাবতার, আমার কাছে প্রমাণ আছে। ওর কাছে আবার কি প্রমাণ আছে? আমার ফোনের এই ভিডিওটা আপনি দয়া করে একটু বড় স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করুন, তাহলেই পরিষ্কার হয়ে যাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। মানছি আমার ছেলেই দোষী, কিন্তু আপনি ওর গায়ে একটু আঁচ লাগাতে পারবেন না। মনে রাখবেন, আমি মন্ত্রী। আপনি একজন পাতি সিভিলিয়ান হয়ে আমার ছেলের দিকে আঙুল তোলেন কি করে? কি এই ভিডিও ওর কাছে এলো কোথা থেকে? ভাবছেন তো এই ভিডিও আমার কাছে কোথা থেকে এলো? এই কদিনে না আমি আপনাকে খুব ভালো করে চিনে গেছি, তাই যেদিনকে আপনি আমাদের বাড়িতে এসেছিলেন আমি খুব সতর্ক হয়ে এই ভিডিওটা বানিয়ে নিয়েছিলাম। মানছি যে আমার ছেলেই আসল দোষী, কিন্তু আপনি ওর গায়ে একটু আঁচ লাগাতে পারবেন না। ভাগ্যিস আমি এই ভিডিওটা করেছিলাম, না হলে তো আমি আপনার সামনে সত্যিটা প্রমাণ করতেই পারতাম না। ধর্মাবতার, আপনি তো নিজের চোখেই দেখলেন উনি নিজের ক্ষমতার অপব্যবহার করে কিভাবে সাধারণ মানুষদের গলা টিপে মারার চেষ্টা করে গেছে। এই লোকটা এতটাই ভয় দেখিয়েছে আমাকে দিনের পর দিন যে একটা সময় এমন এসেছিল যখন আমি সত্যি আমার মনের জোর হারিয়ে ফেলেছিলাম। কিন্তু তখন আমার স্বামী যদি আমার পাশে এসে না দাঁড়াতো, আমি কিছুতেই ঘুরে দাঁড়াতে পারতাম না। আজকে কোর্টে এসে আপনার সামনেটা প্রমাণ করতে পারতাম না। ধর্মাবতার, আমাদের ভোটের জোরেই তো এনাদের মতন মানুষেরা ক্ষমতাশীল হয়, আর ক্ষমতায় পৌঁছানোর পরে আমাদেরকে শাসায়, আমাদেরকে বলে যে আমাদের নাকি কোনো ক্ষমতা নেই। কেন এমনটা হবে ধর্মাবতার? এর কি কোনো শেষ নেই? আমরা কি কোনো দিনও সুবিচার পাবো না? আজ আমি সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে আপনার কাছে বিচার চাইতে এসেছি। অর্ডার। এই কেসের সমস্ত এভিডেন্স তথ্যাদি যা দেখলাম তাতে এটুকু বোঝা গেছে, এই ঘটনায় সবচেয়ে বেশি গাফিলতি দেখিয়েছে এসপি রণজয় সেনগুপ্ত এবং পুলিশ ডিপার্টমেন্ট। তারা আইনের রক্ষক হয়েও যেভাবে ক্ষমতার অপব্যবহার করে
এই অপরাধ চাপা দেওয়ার চেষ্টা করেছেন তা সত্যি নিন্দনীয়। পুলিশ ডিপার্টমেন্টকে নির্দেশ দেওয়া হলো তারা যেন এসপি রণজয় সেনগুপ্তর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা করে এবং 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেয়। এই অপরাধের মূল অভিযুক্ত রনি এবং তার সঙ্গে ওই রাতে যারা যারা ছিল তাদের সকলকে গ্রেপ্তার করে নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হলো পুলিশকে। আর মন্ত্রী সুকুমার হালদার একজন জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও একটা গুরুতর অপরাধকে ঢাকা দেওয়া, তার প্রমাণ লোপাটের চেষ্টা এবং তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করেছে, তাই তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলো পুলিশকে। এরই সাথে এই 4 জন মিথ্যে অভিযুক্তকে এবং রেশমি বণিককে মিথ্যে সাক্ষ্য দেওয়ার অপরাধ গণ্য করে নতুন করে তদন্ত করার নির্দেশ দিচ্ছে কোর্ট। জয়ন্ত মণ্ডলের বিরুদ্ধেও যেন নতুন করে চার্জশিট কোর্টে প্রডিউস করা হয়। আজকের মতো কোর্ট এখানেই শেষ। কাজটা ভালো করলে না কিন্তু। সাধারণ মানুষকে এতটা দুর্বল ভাববেন না মন্ত্রীমশাই। সাধারণ মানুষ যদি একজোট হয় তাহলে অনেক অসম্ভবকেই সম্ভব করতে পারে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম রে। ওরা আমার বাবাকে মারার হুমকি দিচ্ছিল, তাই আমি সামনে আসতে পারিনি। তুই আমাকে প্লিজ ক্ষমা করে দিস। সুচি, তুই চুপ কর না। আমি সব বুঝে গেছি, তোকে আর কিচ্ছু বলতে হবে না। তুই যে এই অবস্থার মধ্যেও আমাকে ফোনটা করে ক্লু দিয়েছিলিস, তাই তো আমি এটা করতে পারলাম। বল, এরকম বুদ্ধি, এরকম সাহস শুধু আমার বন্ধুরই আছে। সুচি, তুই ভাগ্যিস আমাকে জানিয়েছিলি, না হলে তো আমি জানতেই পারতাম না যে সেদিন রাত্রের ওই মেয়েটি তুই ছিলিস। আর আমার যোগ্যদাতাও তোমার সঙ্গে ছিলেন। আমি জানতাম যোগ্যদাতা কিছুতেই আমাকে খালি হাতে ফেরাবেন না। আমি যে চয়নের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছিলাম, ওর সাথে যারা এই কাজটা করেছে তাদের আমি ঠিক ধরতামই। পর্ণা, চয়নের কথাটা শোনার পর থেকে আমি খুব চটপট করেছি রে, কিন্তু আমি তো চয়নের কাছে যেতে পারিনি। আমাকে একবার নিয়ে যাবি চয়নের কাছে প্লিজ পর্ণা? তোকে তো যেতেই হবে রুচি। তুই যাসনি বলেই হয়তো আমার ভাইটা এখন সুস্থ হয়ে ওঠেনি। রুচি, আমি এভাবে চয়নকে দেখতে পাচ্ছি না পর্ণা। আজকে আমার জন্য ও এভাবে না। রুচি, চয়নের আজ এই অবস্থার জন্য তুই দায়ী নোস। নিজেকে দোষ দিস না। চয়নের যারা এই অবস্থা করেছিল তারা শাস্তি পেয়ে গেছে। তবে রুচি, এখন কিন্তু চয়নের তোর ভরসার খুব দরকার। ভালোবাসা কিন্তু মানুষকে যুদ্ধ করতে সাহায্য করে। চয়ন তো এখন একটা যুদ্ধই করছে। তুই যা, ওর পাশে গিয়ে একটু দাঁড়া, তাহলে দেখবি ওর ঠিক সুস্থ হয়ে উঠবে। যা রুচি, ওর মাথার কাছে গিয়ে দাঁড়া, যা। আমায় ক্ষমা করে দাও চয়ন, ক্ষমা করে দাও আমায়। পর্ণা, আমি চলে যাচ্ছি। চয়ন, সাবধানে থেকো।
চয়ন কি কি করছো? ছাড়ো না রুচি, আমি আর তোমার হাত ছাড়বো না। শোনো, হাত ছাড়। এই মেয়ে সর্বনাশী, তুই হাত ছাড়। বাবা, তুমি যাকে সর্বনাশী বলছো না, তার জন্যই কিন্তু আজ আমি বাড়িতে সুস্থ হয়ে ফিরতে পেরেছি। মোদি ভাই যদি রুচিটাকে ঠিক সময় মতো আমার কাছে না নিয়ে আসতো, তাহলে আজ হয়তো আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না বাবা। চলো, এসব তুমি কি বলছো? যার জন্য তোমার জমে মানুষের টানাটানি হলো, আর তাকে এখন মহান সাজিয়ে তুমি। সেদিন যা পরিস্থিতি ছিল, সেখানে দাঁড়িয়ে থেকে রুচিরার জায়গায় অন্য যে কোনো মেয়ে থাকলে আমি তাকে বাঁচানোর জন্য ছুটে যেতাম। আর অন্য যে কোনো মেয়ে থাকলে তার বাবার মাথায় বন্দুক ধরা অবস্থায় আমায় হয়তো বাঁচানোর জন্য ছুটে আসতো না। হয়তো কেন, আসতোই না। তাই বলছি বাবা, আমার সুস্থ হয়ে বাড়ি ফিরে আসাতে তোমার যদি এতটুকু আনন্দ হয়, তাহলে জানবে সেই আনন্দের কারণ বৌদি ভাই আর রুচিরা। বাবা, আজ তোমাকে রুচিরাকে এই বাড়িতে ঢুকতে দিতেই হবে। চনু, বাবার মুখে মুখে তর্ক করছিস তুই? এটা কিন্তু তুই ঠিক করছিস না। তর্ক কোথায় করছি মেজমা? তর্ক কেন করব? ওই মেয়ে যেখানে আছে সেখানে আমি যাব না। আর এই সবকিছু নষ্টের গোড়া হচ্ছে ওই পড়না। সত্যি মানুষটা আর বদলাবে না রে পড়না। ছেলে আসছিল না বলে কত কি বলছিল, কেমন করছিল, আর দেখ ছেলে এসেছে, যার জন্য ছেলে ফিরে এলো তাকেই কিরম করছে। তুই এত কিছু করলি ওর জন্য। ছাড়ো না জেঠি, আজকে এতদিন পরে চয়ন বাড়ি ফিরেছে, একটা আনন্দের দিন, এসব বলে আর তুমি মন খারাপ করো না। চয়ন, আরে চয়ন, আরে চয়ন, আরে ভাই, তোকে বাড়িতে দেখে যে কি আনন্দ হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না। আর পর্ণা, তুমি তো আমাদের হিরোইন, তুমি না থাকলে চয়নের আততায়ীরা ধরাও পড়তো না, আর ওকে আমরা ফিরেও পেতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক কথা হয়ে গেছে, ঠিক আছে? এবার কিন্তু আমার খিদে পাচ্ছে, একটু জমিয়ে খাওয়া দাওয়া হোক নাকি? আমরা তো বাড়িতে বলেই এসেছি যে আজকে দত্ত বাড়িতে খাবো, কি রে বল? একদম জেঠু, বলছিলাম আজকে কিন্তু এখন জমিয়ে মুরগির ঝোল খাবা, আর ওই মুরগিটা তুমি একা স্পন্সর করবে। বাপের ভাগ কি ভালো পাঁঠা বলেনি। যাকে চনু ফিরেছে, মুরগিটা খাইয়েই দি। ঠিক আছে, আজ যা খরচাপাতি লাগবে সব আমি দেবো। অনেক কথা হয়েছে, শোনো, তোমাদের গিয়ে কিন্তু ভাড়ার থেকে বাসন কোসন সব নামাতে হবে, নাহলে কিন্তু রান্নার দেরি হয়ে যাবে। যোগ্য দাদা, আমি যা শুনছি সব ঠিক শুনছি তো? সত্যি সৃজন সবার সামনে আমার নামে কথাগুলো বলছে? মা, এই কাকিমাটাকে দিয়ে কিচ্ছু হবে না, না বললে মমিতা দি আর কাকিমা কোনো প্ল্যান করতেই পারে না। আমি আর পর্ণাকে এই বাড়িতে সহ্য করতে পারছি না, যা করার আমাকেই করতে হবে। কি করে রোজ রোজ ভাল লাগে না। ও
মা মা, আপনি দেখলেন আমাদের সৃজন কেমন সবার সামনে পর্ণাকে কথাগুলো এত সুন্দর করে বললো? হ্যাঁ দেখলাম তো। দিদি ভাইয়ের উপর বেশিক্ষণ রাগ করে থাকা যায় নাকি? আর আমার নাতিটা তো সরল, যে যেমন বোঝায় তেমনই বোঝে। কিন্তু এবারও নিজেই বুঝতে পারছে ওর বউ আসলে একটা হিরে। দিদি ভাই এদিকে। এই তো কৃষ্ণা ম্যাডাম, জয়রাম জয়রাম। মা চাটা দাও। पूरा 15 लाख लोन with 30% इंटरेस्ट। কে নিয়েছে আপনার থেকে টাকা? পরিষ্কার করে বলুন তো আমাকে। আপনার হাজবেন্ড। শাড়ির কুঠার নামে লোন। আপনার শাশুমা নিজে সাইন করে কেস টাকা আমার থেকে নিয়ে গেছে। হ্যাঁ সত্যি লোনের ব্যাপারটা তো মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। 1 মাস তো হয়ে গেছে, লোকটা নিশ্চয়ই টাকা চাইতে এসেছে। ঠাম্মি এবার কি হবে? সৃজন এতগুলো টাকা কোথা থেকে পাবে? আর এই সব ঝামেলার মধ্যে তো ব্যবসাপাতিও খুব একটা ঠিকঠাক করতে পারিনি আমরা। পর্ণা, সেটা ওদের চিন্তা, তুমি এর মধ্যে একদম ঢুকবে না। তাছাড়া আমাদের মধ্যে কি কথা হয়েছিল, সৃজনের একটু শিক্ষা হওয়া দরকার। কি বলছেন বলুন তো বাবা আপনি? আমার বাড়িতে এসে আমার স্বামীকে, আমার পরিবারকে কেউ চোখ রাঙাবে, আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? হ্যাঁ, একটু শক্ত দিদি ভাই। আঘাত না পেলে দাদু ভাইয়ের চেতনা হবে না। একটা কথাও বলবি না। নিয়ে নিলাম। এবার দিয়ে দিন। দেব? কি দেব? ও বিস্কুট। হ্যাঁ, আমার যে কি না মাথায় থাকেই না কিছু। ও বাদ দি, বলছি ওনাকে একটু বিস্কুট দাও না চায়ের সাথে। বিস্কুট মিষ্টি না নোনতা? মিষ্টি বিস্কুট তো বোধহয় শেষ হয়ে গেছে। নোনতা খাবেন? নোনতাই দাও, একটা না দুটো। আরে আপনি কি আমার সাথে মজাকি করছেন নাকি কৃষ্ণাজি? এটা তো একটা গৃহস্থ বাড়ি, আপনি হঠাৎ করে টাকাটা চাইতে বাড়িতে চলে এলেন কেন? আপনি তো ওয়ার্নিংটা ফোনেও দিতে পারতেন। তাছাড়া যে কোনো সরকারি ব্যাংকেও তো 6-7 দিনের ওয়ার্নিং পিরিয়ড থাকে। এই তো এতক্ষণ তো আমি এটাই ভাবছিলাম, ইতনা সন্নাটা কিউ হে ভাই? এই বাড়িতে ঝামেলা করার মানুষ একটাই, সে হঠাৎ চুপ কেন? শুনেন পূর্ণাজি, ও আপনি भी শুনেন কৃষ্ণাজি, আগের বার আমি টাকা নিয়ে বাড়ি কিনতে এসেছিলাম, তাই এ তো গরম গরম কথা হুজুম করে ফেলেছি। लेकिन এবার তো তা হবে না, এবার আমি টাকা পাই। मुझसे आंख मिलाने की हिम्मत कभी ना करना। দরকারের সময় আমার কাছে হাত পাতবেন, আর শোধ করার সময় এলে ড্রামা করবেন। চিটিংবাজ। আপনি ভেবেছেনটা কি? অনেকক্ষণ ধরে দেখছি আপনি আমার মাকে অপমান করছেন। হ্যাঁ, অপমান করছেন। তুই আমার সাথে, তুই বাবু এদিকে এদিকে এদিকে। চুপ চুপ, শান্ত শান্ত, কিচ্ছু এমন বলেন। মা দাঁড়াও। আরে তুমি তখন থেকে ওনার সঙ্গে ভালো ব্যবহার করে যাচ্ছ, ওনাকে চা খাওয়াচ্ছ, লুচি খাওয়াবে বলছো, আর উনি কি করছেন? উনি তোমাকে অপমান করছেন। এ মশাই, আপনার সমস্যাটা কি? দেখেন, চা লুচি তরকারি মিষ্টি এসবে আমার কোনো ইন্টারেস্ট নাই। এ ধরেন তো, আমি বুঝি পয়সা পয়সা। কি কৃষ্ণাজি, আপনার মনে নাই আমি কি বলেছিলাম? আসল আমি পরে ঠিক বুঝে নিব, লেকিন ব্যাজ আমার সময় মতো চাই। তখন তো হা হা বলে বেশ রাজি হয়ে গেলেন। আজকে কি হলো? হ্যাঁ, ব্যাজ নিতে এসেছি, ব্যাজের বদলে লুচি সাজছেন কেন? সে লুচি তরকারি খাওয়াতে হলে আমার ছেলেদের খাওয়ান। এ সান্টু, তোরা চলে আয়, চলে আয়।
দেখার ছিল। পর্ণা ছোট একদম না, তোমরা যাবে না। ওরা নিজেরাই খাল কেটে কুমির নিয়ে এসেছে। এবার দেখি কুমিরের হাত থেকে কিভাবে বাঁচে। আরে বাবা, লোকটা তো সুদ চাইতে এসেছে, তাই গুন্ডা নিয়ে এসছে। এক হাড়ি রসগোল্লা তো আনবে না সঙ্গে, তাই না? এই শুনুন, এটা না ভদ্রলোকের বাড়ি। আপনি আপনার টাকা চাইতে এসেছেন ঠিক আছে, কিন্তু এতগুলো গুন্ডাকে নিয়ে আসার সাহস কি করে হয় আপনার? এই বেরোন এখান থেকে, বেরোন। এই আমাকে একদম চমকাবেন না, হ্যাঁ একদম চমকাবেন না। আমার হকের সুদের টাকা যতক্ষণ না আমার হাতে আসছে, এরা এক পা এদিক ওদিক যাবে না। হ্যাঁ সৃজন বাবু, সুদের টাকা নিতে জয়রাম বাজোরিয়া কবি ডেট ফেল করে না। হ্যাঁ ম্যাডাম, কেসটা কি বলুন তো? ঈশা সেনগুপ্ত না নিজের লাভ ছাড়া কোনো কাজ করে না। আর এখন আপনার আর আমার শত্রু তো এক, পর্ণা। ধরে নিন ওকেই শায়েস্তা করার জন্য আমি কালই আপনাকে টাকাটা চাইতে আসতে বলছি। ठीक बात। वो औरत हमको बहुत तंग किया, बहुत इंसल्ट किया। वो जैसे भी शायस्ता होবে আমি তাতেই রাজি আছি। ঠিক আছে, কাল আমি চলে যাব ডক্টর বাড়িতে। ও এক্স্যাক্টলি ঠিক কি করতে হবে আমাকে একটু গাইডলাইন দিয়ে দিবেন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি সব বলে দেবো, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। আমি তো জানতাম কাকিমা বা সৃজন কেউ টাকা নিয়ে রেডি থাকবে না। আর সেই সুযোগে আমি যেই শাড়ির কথার অ্যাকাউন্ট থেকে টাকা দিতে চাইবো তুই ঠিক বাধা দিবি। আর এতে আবার তোর আর সৃজনের মধ্যে ভুল বোঝাবুঝি হবে। ঠিক তাই হলো। এবার দেখ খেলা কেমন জমে। না, আর একদম সময় নেই। এবার কিন্তু আমার ছেলেরা সব তোড়ফোড় শুরু করে দিবে। হ্যাঁ কৃষ্ণাজি, আপনি তো প্রথমে সাইন করেছিলেন, তো আপনাকে দিয়ে শুরু করা যাক। এ সন্টুয়া, ও সোনার গয়না আছে গলায়, চেন নিয়ে লে যা। এই দাঁড়ান দাঁড়ান, আপনাদের টাকা এক্ষুনি দিয়ে দিচ্ছি। ঈশা, আপনি শাড়ির কথার অ্যাকাউন্ট থেকে এক্ষুনি টাকা ট্রান্সফার করুন। আবার না, বললাম তো শাড়ির কথার টাকা দেওয়া যাবে না। পর্ণা, না সৃজন, তোমার ইগোর সমস্যার জন্য আমি আর শাড়ির কথার কোনো ক্ষতি হতে দিতে পারবো না। তোমার মতো আমারও রক্ত ঘাম সব মিশে রয়েছে শাড়ির কথার সাথে। ঈশা তোমাকে আমার বিরুদ্ধে উস্কাবে, তাতিয়ে দেবে, আর তুমি নিজের বোধ বুদ্ধি সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে নিজের ক্ষতি করে যাবে, সেটা তো আমি হতে দিতে পারবো না সৃজন। পর্ণা, তুমি এসব কেন বলছো আমি তো বুঝতে পারছি না। আমার চোখের সামনে, সবার চোখের সামনে মায়ের হেনস্থা হচ্ছে, অপমান হচ্ছে, আর তুমি আমাকে অপমান করছো। তুমি আমাকে বোকা বলছো, আমাকে ইগোইস্টিক বলছো। কেন করছো এসব? সৃজন, তুমি কিন্তু আমাকে আবার ভুল বুঝছো। আচ্ছা, আপনারা কি হাজবেন্ড ওয়াইফ কেবল ঝগড়া করেই যাবেন? হ্যাঁ, আমার টাকাটা কে দিবে? টাকা আমি ফেরত দেবো আপনার টাকা। অনেকক্ষণ ধরে না আপনার এই বেয়াদবি আমি সহ্য করে যাচ্ছি। আপনি কি ভেবেছেন আমার সামনে রক্ত চুষে আপনি আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াবেন? আমি কিন্তু আপনাকে সাবধান করছি, আর একবার যদি আপনি আমার স্বামীর ক্ষতি করার চেষ্টা করেন না, আমার কিন্তু তার কেটে যাবে। আবার তার কেটে গেলে কি হয় জানেন? আমার তার কেটে গেলে কি হয়? আমার হয়তো এই যে আমার তার কেটে গেলে কি হয় সেই গল্প ও আপনাকে শোনাবে। শুনতে চান আপনি সেই গল্প? আরে পর্ণা, পর্ণা 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 পর্ণা, হাতটা ছাড়ো। হ্যাঁ বাজুরিয়াজি, আপনি এখন আসুন। আরে বুঝতে পারছেন না, ওর তারটা কাটবে করছে, আর ওর তার একবার কেটে গেলে না আমি আপনি কেউ বাঁচবো না। আরে ও তো বললো আপনার বাকি টাকাটা সুদ সমেত আপনাকে সময় মতো দিয়ে দেবে। আপনি জানতো মশাই, যান। হ্যাঁ তো ভালো, এই বাড়িতে তো দেখছি औरतদের হুকুম চলে বেশি।
আমি বলি কি সৃজন বাবু, বাড়ির নাম দত্ত বাড়ি কেটে দিয়ে পূর্ণা ভবন রাখুন, হ্যাঁ ভালো মানাবে। তুমি আমাকে এভাবে ছোট করলে পর্ণা? আমি তোমাকে ছোট করলাম? এসব কি বলছো কি তুমি? ঠিকই বলছি। আমার কাছে যে টাকাটা নেই তুমি তো সেটা ভালো করে জানতে, আর টাকাটা না পেয়ে বাজরিয়া যেভাবে মাকে অপমান করছিল তার জন্য আমি যেভাবে হোক টাকাটা তো জোগাড় করতে পারতাম। সে শাড়ির কথার অ্যাকাউন্ট থেকে হোক বা তোমার কাছে চেয়ে হোক, সেটা আমি আড়ালে করতাম। আমি যে কারোর কাছ থেকে হাত পেতে টাকা নিয়েছি, আমি যে কতটা অসহায় এইটুকু তো অন্তত আমি ঢাকতে পারতাম পর্ণা। তুমি তো আমার সেই সম্মানটুকুও রাখলে না। তুমি জনসমাজে জোরে জোরে অ্যানাউন্স করলে যে আমি ভিখিরি, আমার ব্যাংকে 50,000 টাকা নেই, আমি আমার বউয়ের কাছ থেকে হাত পেতে সাহায্য নিই, আমি অকর্মণ্য, আমি অসহায়। বাবা ওই বাজরিয়া লোকটা সৃজনকে কিরকম ঠেস মেরে মেরে কথা শুনিয়ে গেল দেখলে? অয়ন, ভাইয়ের বিপদে তোর পাশে দাঁড়াতে পারলি না, লোকটার মুখ বন্ধ করতে ক্যাশ বাক্স থেকে কিছু টাকা বার করতে পারতিস তো, তাও তো করিসনি, উল্টে উস্কে দিয়েছিস আর মজা দেখছিস। দেশটা হচ্ছে এর থেকে টাকা নিচ্ছে, একে টাকা দিচ্ছে, ওকে দিচ্ছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। দেখো বর্ণা, দেখো ঘরে বাইরে আমাকে একটা একটা হাস্যকর জোকারে পরিণত করে দিয়েছো। সৃজন, সৃজন, আচ্ছা তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তোর মা পর্ণাকে তোর থেকে আলাদা করার জন্য ওই টাকা ধার করে নিয়ে এসেছিল, আর এখন তোর মায়ের সম্মান বাঁচানোর জন্য পর্ণা অত টাকা ফেরত দিচ্ছে, তারপরে তুই পর্ণাকে ভুল বুঝছিস? তোর মাথা কি কাজ করছে না? হ্যাঁ বাবা, আমার মাথা কাজ করছে না, আর পর্ণার ব্যাপারে সত্যি আমার মাথা কাজ করে না। আমি ওকে এখনো বুঝি না। আসলে কি জানো বাবা, পর্ণা আর আমার দৃষ্টিভঙ্গির মধ্যে না অনেক ফারাক আছে। এই যে ধরো আমি যখন পর্ণাকে নিয়ে কিছু ভাবি বা কিছু করি, সেটা ঘরবর্তী লোকের সামনে করি না, ব্যাপারটা আমাদের মধ্যে ব্যক্তিগত থাকে। কিন্তু পর্ণা যখন আমার পরিবারের জন্য কিছু করে, তখন ঘরবর্তী লোকের সামনে করে। কেন করবে এরকম? সৃজন, আমি যদি এখন এই টাকাটা ফেরত না দিতাম তাহলে তো এই লোকটা আরো অশান্তি করতো। আমি কি করতাম তাহলে? দাদু ভাই, তুই ব্যাপারটা এত ঘুরিয়ে পেঁচিয়ে দেখিস কেন? স্বামী স্ত্রী একে অপরের বিপদে সাহায্য করবে, সেটা এক ঘর লোকের সামনে না ঘরের ভেতরে আলাদা করে, তাই নিয়ে মাথা ঘামাচ্ছিস তুই? ঠাম্মি, আমি মাথা ঘামাতে বাধ্য হচ্ছি, কারণ লোকের চোখে এটাই বেঁধেছে। এই বাজরিয়া আমাকে বলে গেল আমি পর্ণার কথায় উঠি বসি, ও আমাকে চালনা করে, আর তা তো বলবেই, চোখের সামনে যেটা দেখবে সেটা তো বলবেই। আচ্ছা, বাজরিয়ার টাকাটা ও আমাকে ঘরে আলাদা করে ডেকে দিতে পারতো না? আমি নিজে বাজরিয়ার হাতে টাকাটা তুলে দিতে পারতাম না? আচ্ছা, আমি যদি বাজরিয়ার হাতে টাকার ব্যাগটা তুলে দিতাম তাহলে এমন কি ক্ষতি হতো? ও যে আমার রক্ষক, আমাকে দুধ কলা দিয়ে বাঁচিয়ে আমাকে আর আমার মাকে উদ্ধার করেছে, সেটা সবার সামনে জানান না দিলে তো চলে না। কত বড় পবিত্রতা, অসহায় স্বামীকে লালন পালন করছে, সেটা বলে তো নাম কিনতে হবে না ওকে। এবার আমি বুঝেছি সৃজন, এই কথাগুলো তুমি বলছো না। আমি পরগাছা হয়ে বাঁচতে চাই না পর্ণা, তোমার এই অপমান না আমি আর সহ্য করতে পারছি না। ঈশা, শ্যামসুন্দর বাবুকে খবর দিন, ডিভোর্সের কেসের ডেট নিতে বলুন। এই অয়ন, শুনলি ঈশার কথা তো ভুলে গেল। বাবু এত কাণ্ডের পরে নিজে থেকে পর্ণাকে ডিভোর্স দেওয়ার কথাটা বললো। চলো চলো ঈশা, শ্যামসুন্দর বাবুকে ফোন টোন করে দেখি কি ব্যাপারটা হচ্ছে। যাক, বাবু আর পর্ণার ডিভোর্স তাহলে এবার কেউ আটকাতে পারবে না। যাও যাও মেজো কাকি, দেখো গিয়ে পালিত বাবু কি বলছে। হ্যাঁ মেজো কাকি, আমি আসলাম। হ্যাঁ আয়। মেজদা, বল। বলছি তুমি পর্ণাকে সামলাও, মেয়েটা বারবার আঘাত পাচ্ছে, কষ্ট পাচ্ছে। দেখ, ওর সামনে দাঁড়াবার সাহস আমার নেই, তবে যদি দাঁড়াতেই হয় আমি সৃজনের মুখোমুখি দাঁড়াবো। কথা যদি কিছু থাকে তাহলে আমার ছেলের সঙ্গে আমি বলবো। আমি তো সৃজনকে কষ্ট দিতে চাই না। সবার সামনে টাকাটা দিলে যে সৃজনের সেটা সম্মানে লাগবে, ও আঘাত পাবে, সেটা তো আমি বুঝতে পারিনি। আমি আমার কি আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল? আমি তো সৃজনকে কখনোই কষ্ট দিতে চাই না।
কিন্তু কি করে যে দিয়ে ফেলি আমি কিচ্ছু বুঝতে পারি না ঠাম্মি। আচ্ছা ঠাম্মি, বাড়ির সবাই যেটা বললো সেটা সত্যি নয় তো? আমার মনে সত্যি সত্যি অহংকার নেই তো, যার জন্য আমি সৃজনকে কষ্ট দিয়ে ফেলি? আমি কিছু বুঝতে পারছি না ঠাম্মি। পর্ণা দিদি, অহংকার তো তোর মনে বাসা বাঁধেনি, বেঁধেছি দাদু ভাইয়ের মনে, যার অন্ধকারে সাদাকেও কালো দেখছেও। এই অন্ধকারের বিরুদ্ধে লড়াই করতে হবে কিন্তু দিদি ভাই, নইলে শুধু দাদু ভাই নয়, পুরো দত্তবাড়ি অন্ধকারে ডুবে যাবে রে। আমি তো সেটা চাই না ঠাম্মি, আমি তো সৃজনের ভালো করতেই চাই, কিন্তু জানি না কেন বারবার আমাকে ভুল বোঝে। আমি তো ভেবেছিলাম এই ডিভোর্স বোধহয় চোখে মুখে গেছে। ব্যবস্থা করে দিন যাতে ওদের মধ্যে মিলমিশ হয়ে যায়। হ্যাঁ মেজা, হ্যাঁ কি হলো? বলছি তুমি যা বলছো একদম ঠিক বলছো, হ্যাঁ, কিন্তু ওনার সামনে আমাদের বেশি কথা না বলাই ভালো। বলছিস? হ্যাঁ বলো না গো, ওদের দুটিকে এক করা যায় এরকম কোনো ব্যবস্থা করা যায় না? ম্যাডাম, ম্যাডাম বলছি ওরা না একে অপরকে ছেড়ে থাকতে পারবে না ম্যাডাম। আমি এখানে এসেছিলাম ডিভোর্স করাতে, অথচ আপনাদের সবার কথা শুনে আমি নিজেই বেশ ইমোশনাল হয়ে পড়েছি। কিন্তু সত্যি কথা বলতে আজকালকার দিনে না এরকম ইগোহীন মানুষ একেবারেই দেখা যায় না। আলোকপর্ণা, তুমি শিওর তুমি ওনার সঙ্গেই থাকতে চাও? হ্যাঁ হ্যাঁ, থাকতে চাই। সৃজন, তুমি যে মন থেকে এটা চাও না আমি সেটা জানি, কিন্তু সবার সামনে অন্তত একবার তো মুখ ফুটে সে কথাটা বলো। দুদিন পর আমাদের ডিভোর্স হয়ে যাবে ঠিক, কিন্তু আমার চোখের সামনে তোমার কেউ ক্ষতি করবে সেটা আমি মেনে নিতে পারবো না। এই লড়াইটা আমরা একসাথে লড়বো। চুপ করে থাকবেন না সৃজন বাবু, আপনি বলুন আপনি আলোকপর্ণা দেবীকে ডিভোর্স দিতে চান কি চান না? ও যারা বউয়ের কথায় উঠবোস করে আমরা তাদের মরদ বলি না, কি বলি জানেন? ভেড়ুয়া। হ্যাঁ, আমি ডিভোর্স দিতে চাই, আর আমাকে কেউ কোনো রকম চাপ দেয়নি। আমি পর্ণার সঙ্গে একসাথে থাকতে পারবো না। বাহ সৃজন বাবু, বাহ! আপনি এখন এসে বলছেন যে আপনি ওনার সঙ্গে থাকতে পারবেন না। তাহলে এই যে কিছুদিন আগে আপনি আলোকপর্ণার পরিবারের জন্য যে লড়াইটা লড়েছিলেন সেগুলো সবটাই মিথ্যে? না, মিথ্যে ছিল না। এটা সত্যি যে আমার ভাই চয়নকে সুবিচার পাইয়ে দেওয়ার জন্য আমি আর পর্ণা একসঙ্গে লড়াই করেছি, কিন্তু ধর্মাবতার চনুকে বাঁচানোর ঘটনার সঙ্গে আমাদের ডিভোর্সের কোনো সম্পর্ক নেই। যাক বাবা, এইবারে অলক্ষী বিদায় হবে বাড়ির থেকে। তাহলে ধর্মাবতার, আমরা সৃজন বাবুর কাছ থেকে শুনে নিলাম নিজের সম্পর্কের জন্য উনি কিছুই করেননি, উনি যা করেছেন নিজের ভাইকে সুবিচার পাইয়ে দেওয়ার জন্য করেছেন। অবজেকশন ইওর অনার, উনি যা বলছেন তা। বাসবদীপ, এক মিনিট। আচ্ছা বেশ, আমি বুঝতেই পারছি আপনাদের মধ্যে কোনোভাবেই মিল হওয়া সম্ভব না। সৃজন বাবু যখন আলোকপর্ণা দেবীর সঙ্গে থাকতেই চাইছেন না, সেক্ষেত্রে এই ডিভোর্স আটকানোর আর কোনো কথা আমি বলবো না মিলর্ড। মেজ বউ, অন্য তো ডিভোর্সটা মেনে নিচ্ছে। ইওর অনার, আমি এরপরে যে প্রশ্নটা করব সেটা সরাসরি আমি সৃজন বাবুকেই করতে চাই। আপনি দয়া করে অনুমতি দিন। অনুমতি দেওয়া হলো। সো মিস্টার সৃজন দত্ত, এই ডিভোর্সটা যদি গ্রান্টেড হয় তাহলে আলোকপর্ণা দত্তকে যে আপনাকে খোরপোশ দিতে হবে সেটা আশা করি আপনি খুব ভালো করে জানেন সৃজন বাবু। খোরপোশ? হ্যাঁ মমিতা, এগুলো কি বলছে গো? খোরপোশ দিতে হবে নাকি? সৃজন, সৃজন দরজাটা খোলো। সৃজন, তুমি আমাকে আবার ভুল বুঝছো। আমি এসব কিছু চাই না সৃজন।
আমি তো শুধু তোমার সাথে আমার সম্পর্কটা বাঁচাতে চেয়েছিলাম, তুমি আমাকে এতদিন এইটুকু চিনতে পারলে না। আমি এসব কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই, তোমার সাথে থাকতে চাই। আমিও সেটাই চেয়েছিলাম, কিন্তু এখন না। তোমার কথায় আমি ভুলবো না, একদম না। তুমিও তো আমার কাছে নরম হতে পারতে, আমার হাত ধরে অনুরোধ করতে পারতে যেন আমি ডিভোর্স থেকে সরে আসি। কই কই সেটা তো করলে না একবার। উল্টে আমাকে চ্যালেঞ্জ করলে, আমার কাছে টাকা ডিমান্ড করলে, ভাবলে ভয় দেখিয়ে আমাকে বশ করবে। না পড়না, আমি তোমার কাছে হার মানবো না পড়না। আমি যখন তোমায় কথা দিয়েছি, আমি আমার কথা রাখবো। আমি আমার কথা থেকে মুখ ফেরাবো না। তুমি তোমার টাকা পেয়ে যাবে পড়না, চলে যাও, চলে যাও। চাই না আমার টাকা, চাই না, চাই না কোনো টাকা। আমি শুধু তোমাকে চাই সৃজন, শুধু তোমাকে চাই। যোগ্য দাদা, তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? কেন কষ্ট দিচ্ছ? কি অবস্থা না দুজনের, এই মান অভিমানের ঠেলায় দুজনের হয়তো মনেই নেই যে কালকে ওদের বিবাহ বার্ষিকী। সত্যি প্রথম বিবাহ বার্ষিকী, কোথায় প্ল্যানিং করব, শপিং করব, হই হই করব, তা না, দুজনে মিলে কষ্ট পাচ্ছে, কাঁদছে। আর এদের জন্য তো আমরাও সবাই কষ্ট পাচ্ছি, তাই না? তো ভালোবাসে দুজন দুজনকে। এই দাদাটা না শুধু রাগ আর জেদের বসেই পাগলামোটা করছে। ঠাম্মি জানো, ও ঠাম্মি ঠাম্মি তুমি কিছু একটা করো না গো, কিছু একটা বলো না, কি করে এই সর্বনাশটা আটকানো যেতে পারে? ঠাম্মি দেখো, একটা উপায় না বের করতেই হবে। এত ইম্পর্টেন্ট একটা দিন, বিয়ের দিন, সেদিন এরা কাঁদবে, আলাদা হয়ে থাকবে, এটা হতে পারে না ঠাম্মি। একটা উপায় বের করো না। আমি থাকতে এই সর্বনাশ হতে পারে না। বর্ষা, বর্ষার ঘরে চল তো, একটা ফোন করতে হবে। এইখানে দেখো, এইখানে দেখো। সত্যি, হ্যাঁ 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 হ্যাঁ, কতদিন পরে তোমরা আমাদের বাড়িতে এলে। সত্যি আজকে আমাদের যে কি আনন্দ হচ্ছে। হ্যাঁ একদম ঠিক করেছো, ঠিক করেছো। এসে গেছিস? থাকবো, থাক। গলার আওয়াজ পেয়েছি, জব করছিলাম তো দেরি হয়ে গেল। রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না না ঠাম্মি। ও বৌমারা, কোথায় তোমরা? এই দেখো না, মেয়ে জামাই এসছে, মেয়ের শ্বশুর বাড়ির লোকেরা এসছে, একটু জল মিষ্টি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, সব হবে, তুমি আগে এসো তো, সেখানে বসো। এসো এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠাম্মি, হ্যাঁ বলো। আজকে কিন্তু দুপুরে রাতে কবজি ডুবিয়ে খাওয়াবে। নিশ্চয়ই নিশ্চয়ই। এই তো বলছিলাম কি, এই মৎসবটা কেন হচ্ছে সেটা জানতে পারি কি? হ্যাঁ, কি ব্যাপার বলো তো রোহিত? বলবো বলবো, আগে বর্ণাদি হিরোকে আসতে দাও, তার আগে চাটা খেয়ে নাও। আরে পরে খাবো, তুমি কেন এরকম বলছো? আরে রোহিত, আরে কেমন আছো? ভালো আছি ভাই। এসো, তুমি আজকে মেইন ম্যান, তোমার হিরোইনের পাশে দাঁড়িয়ে পড়ো। এই তো সুজন, তোমার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম আমরা। শুভ বিবাহ বার্ষিকী, হ্যাপি অ্যানিভার্সারি। ফুলকিরা আমাদের বিবাহ বার্ষিকী মনে রেখে চলে এসেছে। আমার ছেলের প্রথম বিবাহ বার্ষিকী, কি করব, কিভাবে উদযাপন করব কিছুই বুঝতে পারছিলাম না। তোমরা এসে গেছো, আমার আর কোনো চিন্তা নেই, যা করার তোমরাই করো। দেখেছো তুমি কি সমস্ত হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। আর বাবা রোহিত আর ফুলকি পুরো গোষ্ঠী নিয়ে এসে হাজির, আর এই সমস্ত করাচ্ছে। আজ বাদে কাল আমার বাবুটার ছাড়াছাড়ি হবে, তার মধ্যে যদি এই সমস্ত ঘটনা ঘটে তাহলে ওর মনটা গলে যাবে না? কি গো, হ্যাঁ বলি, আবার তো দেখে মনে হচ্ছে বিয়ে হচ্ছে এদের দুজনের। আমি বুঝতে পারছি না গো ঈশা, মানে বাবুটা চাপে পড়ে এগুলো করছে নাকি ওর মনটা সত্যি সত্যি গলে গেল, কিচ্ছু বুঝতে পারছি না গো।
ঈশা, তুমি কিছু একটা করো না গো। কিছু তো একটা করতেই হবে কাকিমা, এটা তো চলতে দেওয়া যায় না। না কিছুতেই মেনে নিতে পারছি না, কিন্তু কি যে করবো না আমার আমার কিছুতেই মাথায় আসছে না। দূর, ও ঠাম্মি, এটাই কি ওই শাকচুনিটা ঈশা? ওটাই ওই শাকচুন্নি। কিন্তু এবার মায়ের মাথায় এই ছেনিটা বসিয়ে হাতুড়ি দিয়ে মারবো। হ্যাঁ, আগে আমি জায়গাটা পয়েন্ট আউট করে নি, দাঁড়াও। পনা কি করছো এসব? পনা না, কি হলো মা, উঠছেন না কেন? আমি ছেনি ধরলাম, মাথা ফাটাবো বলছি, তাও মা উঠছেন না। কি হবে এবার? আমি তো সত্যি সত্যি মায়ের মাথায় হাতুড়ি মারতে পারবো না। আমি তো জানি প্রাণ থাকতে তুমি আমার মাথায় মারবে না। তুমি বুনোল, তাহলে আমিও বাঘা তেঁতুল। তাহলে মারি, সবাই রেডি তো? পনা না, পনা পনা পনা। ওই তো চোখ খুলেছে। কি মজা, কি মজা! চোখ খুলেছে, চোখ খুলেছে। বড় দিদি, তোমার সত্যিই জবাব নেই। হ্যাঁ বলেছে, নাটক করছে, নাটক করছি। মা, আপনি কিন্তু খেলাটা ভালোই খেলছিলেন, শুধু নার্ভের উপরে আরেকটু কন্ট্রোল রাখতে হতো। এই তো মা ঠিক হয়ে গেছে, তাহলে চলো এবার সবাই মিলে অনুষ্ঠানে ফেরা যাক। এই দাদা চল, বৌদি ভাই চলো 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 সবাই চলো। চলো চলো। সত্যি ঠাম্মি, তুমি যদি না থাকতে এসব কিচ্ছু হতো না। না রে, আমার একার জন্য নয়, এই পাগলিটা কম করেছে। বুদ্ধিটা কে দিয়েছিল? তুমিই তো। আচ্ছা ঠাম্মি, আমাকেও এরকম কয়েকটা বুদ্ধি দিও না আমার বাড়ির শাকচুনিটাকে ঘায়াল করার জন্য। আর পর্ণা দিদি, তুমিও আমায় কয়েকটা তারকাটা বুদ্ধি দিও। সে আমি তোমাকে বলে দেবো না হয়। আমি আর তুমি, আমরা দুজন মিলে না ওই দুই শাকচুন্নিকে একেবারে অ্যান্টার্কটিকায় পাঠিয়ে দেবো। তবে ঠাম্মি, তুমি যে আজকে আমার এই দিনটাকে স্পেশাল করার জন্য এত কিছু করলে, তার জন্য যে আমি তোমাকে কি বলে ধন্যবাদ দেব, কতটা কৃতজ্ঞ থাকবো, সত্যি বুঝতে পারি। আজকে দাদুভাই আনন্দ করে যেভাবে বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান পালন করলো, ভালো না বাসলে এরকম কেউ করতে পারে? শোন, তোরা ওই কেকটা কেটেছিলি না, ওখান থেকে এক টুকরো নিয়ে গিয়ে নিজের হাতে দাদুভাইকে খাইয়ে দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। তুমি বলছো ঠাম্মি সব ঠিক হয়ে যাবে, কিন্তু জানি না কেন আমার মনটা না খুব কু ডাকছে জানো। আমি তোকে কি বলেছিলাম? বিয়ের 1 বছর পার হলে তবে নিম ফুলের মধু পাওয়া যায়। বছর ঘুরিলে মিঠের হদিশ পাওয়া যায়। এবার যে তোর মিঠের হদিশ পাওয়ার সময় এসে গেছে রে। ফুলের মধু বোঝা যায়, চোখে আকাশ কুসুম আদর লেগে গেছে। ঠাম্মি, তুমি আমাকে আশীর্বাদ করো, এবার যেন সত্যি সত্যি আমি আর সৃজন একসাথে খুব সুখে শান্তিতে ঘরটা করতে পারি, আর যেন আমাদেরকে আলাদা থাকতে না হয়। এই সংসারটাকে যেন আমরা দুজন মিলে বেঁধে রাখতে পারি। পারবি দিদি, নিশ্চয়ই পারবি তুই। একদম ন্যাকামি করতে আসবেন আমার সাথে, অনেক হয়েছে। সৃজন, কি হয়েছে বলো তো তোমার? তুমি কেকটা ফেলে দিলে কেন? এমনি। এখন যাও এখান থেকে। আমি না সত্যি বুঝতে পারছি না কি হয়েছে তোমার।
কি হলো বলো তো হঠাৎ করে? সব তো ঠিক হয়ে গিয়েছিল। সব ঠিক হয়ে গেছে? এতদিন ধরে এত অশান্তি, এত অপমান, এত যন্ত্রণা সব একদিনে ঠিক হয়ে গেছে? তুমি যে সারাটা দিন ধরে এত আনন্দ করলে, নাচ গান করলে, বিয়ের সমস্ত রিচুয়ালস পালন করলে, আমি তো ভেবেছিলাম। কি ভেবেছিলে? একদিন তোমার হাত ধরে নাচলাম বলে আমার আর তোমার সম্পর্কটা ঠিক হয়ে গেছে? ঠিক বুঝেছি আমি। মুখ পুড়িয়ে সেই ঘরে ঢুকেছে। রাক্ষসীটা না আমার জীবনটা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। চুপ 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 কাকিমা, শুনতে দাও সৃজন কি বলছেন, তারাও শুনে। দরকারটা কি ছিল নাচার? আর শুধু যে নেচেছো এমনটা তো নয়, গায়ে হলুদ থেকে নিয়ে শুরু করে মালা বদল অব্দি সবটা করেছো। আচ্ছা, তোমার যখন এত আপত্তি ছিল তুমি রাজি হলে কেন? তুমি তো না করে দিতে পারতে, কোনো দরকার ছিল না এই সমস্ত নাটক করার। না বলে দিতাম। ওরা তোমার মাস্টার মশাইয়ের পরিবারের লোক। ওরা এত দূর থেকে আমাদের বাড়িতে এসেছে আমাদের বিবাহ বার্ষিকীটা সেলিব্রেট করবে বলে, আর তুমি বলছো আমি ওদের না বলে দিতাম? হ্যাঁ, না করে দিতে। ওদেরকে বলে দিতে পারতে যে এই বিয়েটার আর কোনো ভবিষ্যৎ নেই, তাই বিবাহ বার্ষিকী সেলিব্রেট করার কোনো মানেই হয় না। জোর করে সবার সামনে নাটকটা করার তো কোনো প্রয়োজন ছিল না সৃজন। এই এটাই তো তোমার আর আমার মধ্যে বেসিক পার্থক্য পর্ণা। আমি বাইরের লোকের সামনে নিজের প্রবলেমগুলোকে জাহির করতে পারি না। রোহিত, ফুলকি এরা বাইরের লোক। আজ যদি ওদের বলতাম কাল আমাদের ডিভোর্স হচ্ছে, আজ আমরা আমাদের বিবাহ বার্ষিকী পালন করতে পারবো না, তাতে কি তোমার সম্মান খুব বাড়তো পর্ণা? নিশ্চয়ই না। আমি তোমার সম্মানের কথা ভাবি, যেটা তুমি ভাবো না। সৃজন, বারবার তোমার এই ভুল ধারণা ভাঙাতে ভাঙাতে না আমি একেবারে ক্লান্ত। তবে তোমাকে আমি একটা কথা বলবো সৃজন, সবার সামনে এইভাবে মিথ্যে কথাটা না বললেও পারতে। আমাকে ঠাম্মিকে এইভাবে মিথ্যে আশা না দিলেও পারতে। আমি তোমার চোখে জল সহ্য করতে পারি না সৃজন, প্লিজ কেঁদো না, আমার ভুল হয়ে গেছে। সব দোষ আমার, সব ভুল আমার। সৃজন, সৃজন, আমি তোমার রাগ, অভিমান সবকিছু সহ্য করতে পারি, কিন্তু তোমার চোখের জল আমি সহ্য করতে পারবো না সৃজন। তুমি আমাকে ক্ষমা করে দাও, সব দোষ আমার, আমি ভুল করেছি। আমি হয়তো তোমাকে কোনোদিনও মুখ ফুটে বলতে পারিনি সৃজন, কিন্তু তুমি আমার হিরো। তুমি যখন নাচো আমি হাঁ করে তোমার দিকে তাকিয়ে থাকি, তোমাকে দেখি আর আমি নিজে নিজেই লজ্জা পাই। এত স্মার্ট ছেলেটা আমার হাজবেন্ড। তুমি যখন মারপিট করো আমাকে বাঁচানোর জন্য, তখন আমি তোমার ফ্যান হয়ে যাই সৃজন। বিশ্বাস করো, আমি তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। তুমি আমার পাশে থাকলে আমি ভরসা পাই। তুমি যদি আমাকে বলো না সৃজন, আমি চোখ বন্ধ করে ভিড় রাস্তা পার হয়ে যেতে পারবো, ছাদ থেকে ঝাঁপ দিতে পারবো, কারণ আমি তো জানি আমার সৃজন থাকতে আমার কোনো বিপদ হবে না। কারণ আমার রাজপুত্র তলোয়ার হাতে আমাকে পাহারা দিচ্ছে। আমি তোমাকে খুব রেসপেক্ট করি সৃজন, কিন্তু এটা আমার অক্ষমতা। আমি তোমাকে কোনোদিনও সে কথাটা বোঝাতে পারিনি। আমি শুধু তোমার কিছু ভ্রান্ত ধারণা মুছে ফেলতে চেয়েছিলাম, তোমাকে একটু বদলাতে চেয়েছিলাম। শুধু সেটুকু যদি বাদ দিই, তাহলে তুমি যেমন আমি তেমনটাতেই খুব সুখী সৃজন। আমি আমার যোগ্যতা দিব্যি করে বলতে পারি, আমি কোনোদিনও তোমাকে নিয়ে মন ছোট করিনি। তুমি শুধু আমাকে ভুল বোঝো না। তুমি যদি আমায় ভুল বোঝো, আমার যে পায়ের তলার মাটি সরে যায় সৃজন। তুমি আমার হিরো, আমি তোমাকে খুব রেসপেক্ট করি সৃজন। তুমি আমার পাশে থাকলে আমি ভরসা পাই। তুমি যদি আমাকে বলো না সৃজন, আমি চোখ বন্ধ করে ভিড় রাস্তা পার হয়ে যেতে পারবো, ছাদ থেকে ঝাঁপ দিতে পারবো, কারণ আমি তো জানি আমার সৃজন থাকতে আমার কোনো বিপদ হবে না। না না পর্ণা, তোমার কোনো দোষ নেই। আসলে কি জানো তো, আমি তোমার যোগ্য নই।
আমি তোমার যোগ্য হয়ে উঠতেই পারিনি পর্ণা। এত কথার পর, এত কিছুর পর তোমার মনে হচ্ছে তুমি ভুল করে ফেলেছো? হ্যাঁ মনে হচ্ছে। পর্ণা, তুমি চেয়েছিলে আগে আমরা ভালো বন্ধু হব, তারপর আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে উঠবে। আমিও সেটা মেনে নিয়েছিলাম, কিন্তু সত্যি বলতে কি আমিও মনে মনে তোমাকে কাছে পেতে চেয়েছি। কিন্তু আজ রাতে তোমাকে যেভাবে আমি কাছে পেয়েছি সেভাবে আমি কখনো চাইনি পর্ণা। আজ রাতে তোমাকে যেভাবে আমি কাছে পেয়েছি সেভাবে আমি কখনো চাইনি পর্ণা। তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না সৃজন। দেখো পর্ণা, খোরপোশ নিয়ে এত কাণ্ড হয়ে গেছে, তারপর কাল সকালেই আমাদের কেসটা মানে ডিভোর্সের কেসটা কোর্টে উঠবে, আর কালই রায় বেরোবে। কিন্তু আজ রাতে এটা বোধহয় না হলেও ভালো হতো। অন্য কোনো দিনও তো হতে পারতো, বলো? এটা আজকেই কেন হতে হলো? সৃজন, তুমি যেটা ইঙ্গিত করতে চাইছো সেটা আমি বুঝেও বুঝতে চাইছি না, কারণ তোমার প্রতি শ্রদ্ধার টান পড়বে, সেটা আমি মেনে নিতে পারবো না সৃজন। একটা সম্পর্কে ভালোবাসা একটু কম থাকলেও চলে, কিন্তু রেসপেক্ট কম থাকলে চলে না। আবার সেই ভারী ভারী কথা। তুমি নিজেই বলো না, এটা কি ঠিক হলো? ঠিক না ভুল সেটা আমি জানি না সৃজন, আমি শুধু এইটুকু জানি আজকে যা ঘটেছে তার জন্য কোনোভাবে আমি তোমাকে প্রভোক করিনি, ইনস্টিগ্রেট করিনি। আমার দিক থেকে কোনো রকম উস্কানি ছিল না। হ্যাঁ, যা হয়েছে তাতে আমি কোনো বাধাও দিইনি, স্রোতে গা ভাসিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল যার জন্য এতদিনের অপেক্ষা আজ সেটার সময় এসেছে। কিন্তু ঘটনাটা ঘটে গেছে সৃজন, কার জন্য ঘটলো, কেন ঘটলো, কোন পরিস্থিতিতে ঘটলো, এটা নিয়ে কাটাছেঁড়া করার মতন প্রবৃত্তি আমার হচ্ছে না। এতদিনের মধ্যে শ্রেষ্ঠ অপমানটা তুমি আজ আমায় করেই ফেললে সৃজন। বাবু তাড়াতাড়ি করো, আপদ বিদায় করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আপনি বসুন। হ্যাঁ, তাড়াতাড়ি। তুমি আমার হিরো, আমি তোমাকে খুব রেসপেক্ট করি সৃজন। তুমি আমার পাশে থাকলে আমি ভরসা পাই। তুমি যদি আমাকে বলো না সৃজন, আমি চোখ বন্ধ করে ভিড় রাস্তা পার হয়ে যেতে পারবো, ছাদ থেকে ঝাঁপ দিতে পারবো, কারণ আমি তো জানি আমার সৃজন থাকতে আমার কোনো বিপদ হবে না। যে পথে গিয়েছে পা সেও আমায় চেনে না। কি এত ভাবছিস? আরে ধ্যাসটামো করিস না, সইটা কর। আমাকে ফিরে আমি তোমার চোখে জল সহ্য করতে পারি না সৃজন, প্লিজ কেঁদো না, আমার ভুল হয়ে গেছে। তুমি তা বুঝো না। আরে কি হলো, কি দাঁড়িয়ে আছেন কেন? সইটা করুন। তুমি শুধু আমাকে ভুল বোঝো না, তুমি যদি আমায় ভুল বোঝো আমার যে পায়ের তলার মাটি সরে যায় সৃজন। না, আমি সই করবো না। সই করতে পারবেন না মানে? ইয়ার কি হচ্ছে নাকি? আমায় ক্ষমা করবেন শ্যামসুন্দর বাবু, আমার ভাবনার জন্য একটু সময় চাই। আমি ডিভোর্স পেপারে সাইন করতে পারবো না এখন।
নাকি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আপনি প্রথম থেকে ডিভোর্স করবো বলে লাভ হবেন, আজ যখন ডিভোর্স করবার মুহূর্তটা এসে উপস্থিত হয়েছে তখন বলছেন পাপার জন্য সময় চাই। সরি পালিত, কিন্তু সত্যি আমি মন থেকে এখনো ডিভোর্সের জন্য পুরোপুরি প্রস্তুত নই। ধর্মাবতার, আমি যদি আদালতে সময় নষ্ট করে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু সত্যি আমি খানিকটা সময় চাই। গুড অর্ডার। দেখুন, আমি আগেই বলেছিলাম যে আপনারা সময় নিন, এই ব্যাপারে এত তাড়াহুড়ো করার কোনো দরকার ছিল না। আপনারা সেই তাড়াহুড়ো করলেন, আর দেখুন যেটা ভেবেছিলাম সেটাই হলো। এই কেসের সমস্ত ডিটেলস আমি পড়েছি, আগের শুনানিগুলো মাথায় রেখে আমি বলছি, দেখুন আমি নিশ্চিত যে আপনাদের এই বিবাহ বিচ্ছেদ ব্যাপারে কিন্তু নিশ্চিত নন। আপনারা আগে নিশ্চিত হন। দেখুন, যদি মনে করেন যে এই সম্পর্ক ঠিকবার নয়, তাহলে আপনারা এই সম্পর্ক ভেঙে দিন। আর যদি মনে করেন কোথাও বাবু, তুই আমার গায়ে হাত তুললি? বাবু, তুই তো এটা নোস। তোর কি হয়েছে? কে ভর করেছে বাবু তোর উপরে? কে ভর করেছে বল আমাকে। কি সর্বনাশ করলি রে তুই আমার ছেলেটা? রাগ খুশি? মা প্লিজ এখানে সিন ক্রিয়েট করো না। মা আমি তোমার গায়ে হাত তুলিনি, আমি পর্ণার গায়ে হাত তুলতে তোমায় আটকেছি। মা, আমার উপর কেউ ভর করেনি, বিশ্বাস করো, কেউ ভর করেনি আমার উপর। ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তটা যেমন আমার ছিল, তাই পর্ণাকে ডিভোর্স দেওয়ার আগে আমি যে সময়টা নিয়েছি সেই সিদ্ধান্তটাও আমারই। মা, এতে পর্ণার কোনো ভূমিকা নেই। মা প্লিজ, তোমার যা কথা বলা তুমি আমার সাথে বলো। পর্ণার সাথে কোনো খারাপ ব্যবহার করো না মা, সেটা কিন্তু আমি মেনে নেব না। দিনের পর দিন আমাকে কোনো সম্মান করেনি। আমি একজন ভীষণ অপমানিত, অবহেলিত মা। এই সর্বনাশী বউকে সকলে চিনে রাখুন। ঠাকুর করে যেন কারোর বাড়িতে এরকম বউ না আসে। কি ডেঞ্জারাস রে বউটা! ইস, শাশুড়ির কি কষ্ট। আরে বৌমা খারাপ না হলে শাশুড়ি এরকম করতো? আমি বুঝতে পারছি না যে কি ধ্যাসটা শুরু হলো। আমি এসবের মধ্যে নেই। এই বড় বউ বাড়ি চলো। আরে কি করে যাবো? কি বলছো? কি মেজর এই অবস্থায় কি করে? চুপ করে, ওদের ক্যাচাল ওরা সামলাবে। এখন গণধোলাই হলে কি হবে? আমি খাবো? এই চলো বাড়ি চলো, চলো বাড়ি চলো। আরে বাস ধরতে হবে, চলো। আরে তুমি যাও, বোঝো, তুমি নিজেরটা বুঝে না। সংসারটাকে একেবারে খাত করে দিল। শুধু ভাগব ধরাতে এসেছে। আমার বাবু আমাকে ছাড়া না আগে কিচ্ছু বুঝতো না, জানেন? তারপরে এই বউ এসে আমার বাবুটাকে আমার কাছ থেকে দূরে নিয়ে চলে গেল। আজকে বাবু ওর জন্য আমার হাত আটকাতে আসে। আমার বাবুটাকে চিরকালের জন্য আমার থেকে দূরে করে দিল, আমার সংসার ভেঙে দিল। তুমি কেমন মেয়ে মানুষ গো? নিজের মায়ের বয়সে একটা মানুষকে কষ্ট দাও। ট্যাক্সি! এই তো ভাই, ট্যাক্সি! বাবা, বর্ষা তোমরা ওঠো। বৌদি ভাই, তুমি যাবে না? যাবো বর্ষা, কিন্তু তোমরা আগে বাড়িতে ফিরে মাকে একটু সামলাও। মায়ের মাথাটাকে ঠান্ডা হোক, তারপরে আমি আসছি বাড়ি। তোমরা বেরিয়ে পড়ো। তাড়াতাড়ি বাড়ি ফিরে পড় না, দেরি করো না। সাবধানে যাবে। পর্ণা, দিস ইজ টু মাচ। তুই কি করে এরকম হিউমিলিয়েশন সহ্য করিস বলতো? ভালোবাসার জোরে সহ্য করে যাচ্ছি রুচি, কিন্তু আমিও না বড্ড ক্লান্ত, জানিস তো। প্রত্যেকবার এই একটার পর একটা অশান্তি সামলাতে সামলাতে আমিও আর পেরে উঠছি না। এখন তো পরিস্থিতি কোনো রকমের সামলালাম, কিন্তু বাড়িতে গিয়ে জানি না আবার কি অশান্তি শুরু হবে। পর্ণা, আমি এই মুহূর্তে তোকে একা ছাড়তে পারবো না, আমিও যাবো তোর সঙ্গে। আমার প্রাণ থাকতে আমি তোমাকে এই বাড়িতে আর কিছুতেই ঢুকতে দেব না। মা প্লিজ, আপনি এখন আবার নতুন করে অশান্তি শুরু করবেন না। বাংলা ভাষা বোঝো না তুমি? ঢুকবে না মানে ঢুকবে না। অসভ্য মেয়ে একটা। আজকে রাস্তায় সবার সামনে তুমি আমাকে যেভাবে অপমান করেছিলে। শুরুটা তো আপনি করেছিলেন মা। কিভাবে আমার সঙ্গে কথা বলছে শুনছো মৌমিতা? কি গো বাবুর বাবা, পর্ণা কিভাবে আমার সঙ্গে কথা বলছে একটু শোনো। পর্ণা,
তুমি আমাকে মারতে চেয়েছিলে তাই না? সেই জন্য ওই অত অত লোককে তুমি উস্কাচ্ছিলে। তখন আমি কিচ্ছু করতে পারিনি, কিন্তু এবার করব। আমি থাকতে তুমি কি করে এই বাড়িতে ঢোকো সেটা আমিও দেখবো। আমি খুব ক্লান্ত মা, প্লিজ আমাকে ভেতরে ঢুকতে দিন, সরুন। না, আমি সরবো না। আচ্ছা মা, আপনার সমস্যাটা কি বলুন তো? আপনি আমাকে পছন্দ করে বাড়িতে বউ করে আনেননি বলে মেনে নিতে পারছেন না, নাকি আমি সারাক্ষণ মা মা বলে আপনার পেছন পেছন ঘুরি না বলে আপনার সেটাতে সমস্যা? কি বলুন তো? ওপর না বলছি, সবে এসেছিস, এখন থাক না, মাথাটা একটু ঠান্ডা কর মা। পারছি না জেঠি, আমি মাথা ঠান্ডা রাখতে পারছি না। আচ্ছা তোমরা সবাই তো আমাকে সবসময় বলো আমার তার কেটে যায় বলে নাকি এত সমস্যা সৃষ্টি হয়, কিন্তু আজকে মা যেটা করলেন সেটা কি ঠিক কাজ করলেন? বাইরের অতগুলো লোকের সামনে আমাদের বাড়ির কথা, সংসারের কথা উনি নিয়ে গেলেন। আর তার থেকেও বড় কথা, মা আজকে যে অভিযোগগুলো আমার বিরুদ্ধে করলেন সেগুলো প্রত্যেকটা তো যুক্তিহীন, মিথ্যে কথা। সত্যি তো মা, আমি তো কোনোদিনও আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। সবসময় আপনাকে আমি ভালোবাসা দিয়েছি, নিজের মায়ের মতন করে মনে করেছি। কিন্তু আপনি দিনের পর দিন আমার পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করে গেছেন। আপনি একজন বিবাহিত ছেলের আবার বিয়ে দিতে গিয়েছিলেন। আমাকে সৃজনকে বারংবার আপনি আলাদা করার চেষ্টা করে গেছেন। কেন করছেন মা এসব? আপনি আপনার কিসের এত প্রবলেম আমাকে নিয়ে বলুন তো? সৃজন আর আমার সম্পর্কটা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে শুধুমাত্র আপনার ইন্ধনের জন্য। কি পাচ্ছেন এগুলো করে? আর কত করবেন আপনি? হে মা মঙ্গলচণ্ডী, কি বউ দিলে মাগো। আর একটা কথা আপনি কান খুলে শুনে রাখুন, আমি এই বাড়িতে থাকবো কি থাকবো না, ঢুকবো কি ঢুকবো না, এই বিষয়ে কথা বলার আপনি কেউ নন। এটা আমার স্বামীর ভিটে। যতক্ষণ না পর্যন্ত আমার স্বামী কিছু বলছে, আমি এই বাড়ি থেকে এক পাও নড়ব না। দাঁড়াও। তোমার সাথে আমার কথা আছে সৃজন, বসো। দেখো, সকাল থেকে না অনেক ধকল গেছে, আমার এখন কথা বলতে ভালো লাগছে না। ভালো লাগছে না বললে তো হবে না সৃজন, আমাকে বলতেই হবে আজকে তুমি ডিভোর্স পেপারে সাইনটা করলে না কেন? পর্ণা, সবেতে এত কেন কেন করো না তো, তুমি যাও এখান থেকে। একা তো তুমি হয়ে যেতেই চেয়েছিলে, আমিও তো তোমাকে মুক্তি দিতেই চেয়েছিলাম, কিন্তু সেই মুহূর্তটা যখন এলো তখন তুমি পিছিয়ে গেলে কেন? বলো, উত্তর দাও। এড়িয়ে গেলে কিন্তু চলবে না সৃজন। আমাকে যখন তোমার এতটাই অপছন্দ, আমার প্রতি যখন তোমার এতটাই ঘৃণা, আমাকে নিয়ে যখন তোমার এত অভিযোগ, তখন আমার থেকে আলাদা হয়ে যাওয়ার মুহূর্ত যখন এলো তুমি ঘাবড়ে গেলে কেন? নিজেই তো ডিভোর্স কেস ফাইল করলে। অত সহজ নাকি কাকিমা কেড়ে নেওয়া? হ্যাঁ, এই যে পর্ণা কথায় কথায় বলে না হাল ছাড়লে চলবে, আমি বলছি কাকিমা হাল ছাড়লে চলবে না। মমিতা দি, এই পর্ণাকে আমাদের এই বাড়ি থেকে কিন্তু বিদায় করতেই হবে। ও মমিতা, তুমি কিছু বলছো না কেন? আসলে না মেজোকে আমার খুব জল তেষ্টা পেয়েছে, তোমার ঘরে তো জল নেই মনে হয়। ভাই, আমাকে এক গ্লাস জল এনে দেবে গো, কিছু মনে করো না। এই না না, দাঁড়াও আমি নিয়ে আসছি। হ্যাঁ, কিছু কাকি, আমি তো তোমায় কিছু বলতে পারছিলাম না ঈশা ছিল বলে। আমি জানি পর্ণা তোমার বাবুকে কি ছলাকলায় বশ করেছে, কি ওষুধ খাইয়েছে আমি জানি। কি? পর্ণা সৃজনকে দিল্লির লাড্ডু খাইয়েছে। মানে? মানে বুবাইয়ের বাবা রাত্রিবেলা পর্ণাকে সৃজনের ঘর থেকে বেরোতে দেখেছে। আরে বাবা, নয়, হ্যাঁ, আরে হত রাত্রে পর্ণা সৃজনের ঘর থেকে বেরিয়েছে, তাও আবার আলু থালু অবস্থায়। মমিতা, এসব তুমি কি বলছো? মমিতা, আমার তো হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমার আবার কথায় কথায় হাত পা ঠান্ডা হয়ে যায়, বুঝতে পারছি
পারছো না পর্ণা কি চালটা চেলেছে, বাক্যে রক্তে স্বাদ পাইয়েছে। হ্যাঁ গো, আরে ছেলেদের তো এমনটা হয়, আরে তুমিও তো জানো, বলো। বাবু মেজো কাকে এরকম হাঁপসি কাটছো কেন? মৌমিতা, আর কেন? বারবার বারণ করার সত্ত্বেও আমার বাবু ওই মেয়ের সঙ্গে ওই রাতে এক বিছানা বসেছে। মেজো কাকি, তুমি শুধু শুধু সৃজনকে ভুল বুঝছো, ওর কি দোষ বলো তো? রাতের অন্ধকারে ওই মেয়ে যদি এখন ঘরে ঢুকে সৃজনের সাথে ওই নোংরা একটা মেয়ে, ওর কথা ভাবলেও আমার কিরকম গাটা গুলিয়ে উঠছে। বলি, আজ বাদে কাল যে পুরুষ মানুষের সঙ্গে তোর ডিভোর্স হয়ে যাবে, সেই পুরুষের ঘরে রাত্রির বেলা গিয়ে ওরকম ঢলে পড়লি শয়তানি? ও মমিতা, মমিতা, তুমি ওই শয়তানির মোহ থেকে আমার বাবুটাকে বাঁচাও মমিতা। আমি দেখো মেজো কাকি, আমি বারবার তোমাকে বলছি এখানে সৃজনের কোনো দোষ নেই। দেখো এতদিন তো বাবু তোমার হাতের মুঠোয় ছিল, তুমি উঠতে বললে উঠতে, বসতে বললে বসতো, বউয়ের থেকে ফিরেও তাকায়নি। কিন্তু সৃজন প্রথমবারের জন্য বউকে কাছে পেয়ে গেছে, এখন ওরকম তোমার বকাঝকা ধমকে আর কাজ হবে না। কিন্তু মেজো কাকি, পর্ণা যখন ছলের আশ্রয় নিয়েছে, তাহলে তোমাকেও ছলের আশ্রয় নিতে হবে। পর্ণা সৃজনকে দিল্লির লাড্ডু খাইয়েছে, মেজো কাকি তোমাকে সৃজনকে জয়নগরের মোয়া খাওয়াতে হবে। জয়নগরের মোয়া? বাবা, আমি কিছু বুঝতে পারছি না। তুমি তো কিছুই বুঝতে পারো না। বলছি, ঈশাকে সৃজনের কাছে এগিয়ে দিলে কেমন হয়? ঈশা? একদম বাড়াবাড়ি করবে না বলে দিচ্ছি। তাই? আমি বাড়াবাড়ি করলে কি করবে তুমি? বাবা, আমার বাবুটা তো দেখছি খুব বড় হয়ে গেছে। মা জানতে পারলে কিন্তু বকা দেবে। ভুলভাল কথা বলো না তো। এই শোনো না, বলো। বলছি, তুমি কি সত্যি চাকরিটা ছেড়ে দিয়েছো নাকি শুধু আমাকে চমকালে? ওরা তোমাকে তাড়িয়ে দিয়েছে। তুমি সারাদিন এত ঝগড়া করো আমার সাথে, আমি তো কাজে মনই দিতে পারি না। ভালোই হচ্ছে, এবার থেকে আমি বাড়িতেই থাকবো, সংসার করব, রান্না করব, ঘর গোছাবো, আর তুমি আমাকে হাত খরচা দেবে। হাত খরচা? ঠিক আছে, দেবো। রোজ 50 টাকা করে দিলে তো হবে। কি 50 টাকা? 50 টাকায় কি হয় আজকালকার দিনে? রোজ আমাকে 500 টাকা করে দিতে হবে। ওরে বাবা, এর থেকে তো তোমার চাকরিটাই ভালো ছিল। জয়নয় অনেক বদলে গেছে, ও আর আগের মতো নেই। ও এখন বুঝতে শিখেছে কোনটা ভালো কোনটা খারাপ। দেখ রে মা, আমি তো তোর বাবা, আমি তোকে বলছি ওই বাড়িতে গিয়ে তুই থাকতে পারবি না। এই যে বলছিস সৃজন আর পর্ণার সম্পর্কটা ঠিক হয়ে গেছে, বিয়ের 1 বছর পরে ওদের মিল হয়েছে, এটা কিন্তু স্বাভাবিক নয় রে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিকঠাক থাকবে, এটাই তো স্বাভাবিক। ওদের সম্পর্কটা ঠিক হতে 1 বছর লেগে গেল। কেন? ওদের বাড়ির প্রত্যেকটি মানুষের প্রিমিটিভ মাইন্ডের জন্য দায়ী। ওরা আজও মনে করে ছেলের বিয়ে হয়ে গেলে মায়ের থেকে আলাদা হয়ে যাবে। অদ্ভুত ব্যাপার। না রে মা, আমি বেঁচে থাকতে এত বড় ভুল তোকে করতে দেব না। কিন্তু বাবা, ঠাম্মি তো বলে যে বিয়ের 1 বছর পরে নিম ফুলের মধু পাওয়া যায়, আর পর্ণা সৃজনের সম্পর্কটাও তাই বাবা। মাসিমা সেকেলে মানুষ, ইমোশনাল, উনি ওনার মতো করে ভাবছেন, কিন্তু আমি তো আমার মেয়ের কথা ভাববো বল। দেখ রে মা, আজ পর্যন্ত আমি তোর কোনো সিদ্ধান্তে বাধা দিইনি। তুই যা চেয়েছিস আমি তাই দেবার চেষ্টা করেছি, কিন্তু এই প্রথমবার আমি তোকে আটকাচ্ছি। ধরে নে না মা, বাবা হিসেবে আমি এই প্রথম তোর কাছে কিছু একটা চাইছি। আপাতত রেজিস্ট্রিটা হয়ে যাক, তারপর আমি সময় মতো তোর সোশ্যাল ম্যারেজের ব্যবস্থা করব। কিন্তু বাবা। রুচি, আমি নিয়ে আর কথা বাড়াতে চাইছি না রে। তুই জয়নকে ভুলে যা, সৌমেনের সঙ্গে জীবনটা শুরু কর, তোর ভালো হবে। আর একটা কথা বলছি, এসব ঘটনা পর্ণাকে বলিস না প্লিজ।
ইউ চকু দাদা, তুমি আমার সাথে ছিলে বলে আজ সৃজনের সাথে আমার সম্পর্কটা স্বাভাবিক হলো। তুমি দেখো এইভাবে যেন চয়ন আর রুচির সম্পর্কটাও ঠিক হয়ে যায়। বাবা, আমি ঠিক ম্যানেজ করে নিতে পারবো, আমার উপর একটু ভরসা রাখো না। আমি চয়নকে ছাড়া অন্য কাউকে। চয়নের সঙ্গে সম্পর্ক রাখতে হলে আমার সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে হবে। এটাই আমার শেষ কথা, মাথায় রেখো। রুচি, শুধু ভালোবাসা দিয়ে বিয়ে টিকে না রে। বিয়ে একটা সম্পূর্ণ অন্য জিনিস। আমি আর তোর বাবাকে তোর খারাপ চাইবো? তুই আমাদের একমাত্র মেয়ে। সবকিছু জেনে শুনে ওই পরিবারে বিয়ে দিয়ে তোকে কি করে পাঠাবো বলতো? এতে তো তোর বাবা অসুস্থ হয়ে পড়বে। তুই কি সেটা চাস বল? রুচি, তোর ফোন এসছে, তুই কথা বল, আমি আসছি। হ্যালো, আরে ফোনটা কোথায় রাখো বলো তো, তখন থেকে ফোন করছি। আমি ওয়াশরুমে গেছিলাম তাই। আচ্ছা শোনো, আজ থেকে কিন্তু মেজর বৌদি ভাই একসাথে থাকা শুরু করে দিয়েছে তো। আমরা কবে থেকে একসাথে থাকা শুরু করব? দেখা যাক না, কপালে থাকলে নিশ্চয়ই হবে। বলছি, আমার না শরীরটা ভালো নেই, আমি রাখছি। হ্যাঁ বাবা, কেটে দিল। তোমাকে সত্যিটা বলতে পারলাম না, পারলাম না। কিন্তু কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি বাবাকে কি বলবো? আমি বাবাকে কষ্ট দিতে পারবো না। আমাকে তুমি ক্ষমা করেছ, ক্ষমা করো আমাকে, ক্ষমা করো। এ কি, প্রদীপটা নিভে গেল? তাহলে কি আবার কোনো বিপদ আসছে যোগ্য দাদা? এই তুমি কিসের সংকেত দিচ্ছ? এই রুচি, তুই কাঁদছিস? কি হয়েছে? কোথায় কাঁদছিস? আর কাঁদবো কেন? মুখ দেখে তো সেটাই মনে হচ্ছে, চোখ মুখ একবারে ফুলে গেছে। আরে বাবা, অনেকক্ষণ থেকে ল্যাপটপের সামনে বসে কাজ করছো তো তাই। বাদ দে। বলছি, তুই এখন এলি, কাল তো তোর বেড়াতে যাওয়া। হ্যাঁ রে, সেই জন্যই তুই ভর সন্ধ্যাবেলা এলাম, যাতে তোকে কাজগুলো বুঝিয়ে দিতে পারি। দেখে নে। কাল সোমেন আসছে, আর তোমাদের রেজিস্ট্রির ডেটটা আমি পরশুদিন ঠিক করেছি। আরেকটা কথা বলছি, এসব ঘটনা পর্ণাকে বলিস না প্লিজ। আমি চয়নকে ছাড়া অন্য কাউকে। চয়নের সঙ্গে সম্পর্ক রাখতে হলে আমার সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে হবে। ঠাকুর, আমি এবার কি করব বলো তো? যাকে ভালোবাসি তার সঙ্গে থাকতে পারবো না, অন্য একটা মানুষকে বিয়ে করে জীবন কাটাতে হবে। আর সব থেকে বড় কথা, সেই মানুষটার সঙ্গে আমার রেজিস্ট্রি হয়ে যাবে, আর সেই কথাটা আমি পর্ণাকে পর্যন্ত জানাতে পারবো না। কিন্তু আমার কাছে অন্য কোনো উপায়ও নেই। কোনো কিছুর বিনিময়ে আমি বাবাকে হারাতে পারবো না। আমাকে ক্ষমা করিস পর্ণা, ক্ষমা করিস। কে বুঝে এই রুচি? হ্যাঁ হ্যাঁ, তো ভাবছিস বলতো, তুই কাজগুলো কালকে করে দিতে পারবি তো? আমার কালকে হবে না পর্ণা, আমার কালকে একটা জরুরি কাজ আছে। জরুরি কাজ? কি কাজ আছে শুনি? ও নিশ্চয় চয়নের সাথে দেখা করতে যাবি না, সেই জন্য এত ভাবছিস। বাজে বকিস না তো, আমার সত্যি একটা ইম্পর্টেন্ট জরুরি কাজ আছে।
ইম্পর্টেন্ট কাজ। আরে কি কাজ সেটাই তো জিজ্ঞেস করছি তোকে। কোথায় যাবি তুই? ভাগ্য যেদিকে নিয়ে যাবে। এই রুচি, তুই সব কি বলছিস বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছেটা কি তোর? আচ্ছা শোন পর্ণা, আমাকে একটু বেরোতে হবে, আর কাল তো তোর বেরোনো, তুই মধুশ্রীকে পুরোটা বুঝিয়ে দিয়ে যা, ও সবটা করে দেবে, ঠিক আছে? হ্যাপি অ্যান্ড সেফ জার্নি। রুচি কি বলে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। ঈশা, ভাগ্যিস পুরো কাজটা করে রেখেছিলে। ঈশা, বাবুর বাবার ফোন, এখন কল ঘরে গেছে, তাড়াতাড়ি কাজ সেরে নাও। বলছি কোনো লকটক নেই তো? না না, আমি তো বাবুকে এই ফোনটা থেকে ফোন করি। গুড, ঠিক আছে দাঁড়াও। হলো? হয়ে গেছে। হয়ে গেছে? বাবা বাবা, বাবু প্রথমবার আমার সঙ্গে প্লেনে চড়ে যাবে। তোর সাথে যাবে নাকি মুখপুরি? শোনা মেয়েটা। হানিমুনে যাবি না, নরকে যাবি, নরকে। আমি পাঠাবো তোকে, দেখ এবার। এটা কি ভোজবাজি নাকি? এয়ারলাইন্সের একটাও মেল খুঁজে পাচ্ছি না, কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝে গেছি, আমাদের যাওয়াটা হচ্ছে না। একটা কাগজ ঠিক করে যত্ন করে রাখতে পারো না তুমি? তোর আসলে না ইচ্ছেই নেই তোমার যাওয়ার, সব ভেস্তে গেল পুরো। কপালে নাই কো ঘি, ছকছকালে হবে কি? বুঝলি সৃজন, তোর কপালে আর প্লেনে চড়া নেই রে। মানে আমি তো বাবুকে বলবো যে তুমি একটা দোষ করেছো, নিজের দোষটা ঢাকবে বলে এখন ঈশার নামে দিয়ে এই সমস্ত আজে বাজে কথা বানিয়ে বলছো। আমি বলবো বাবুকে তুই ওর কথা বিশ্বাস করিস না, বাবু তখন আমার কথা শুনবে, আমার কথাই মানবে, বুঝেছো? মা, আপনার কি হয়েছে বলুন তো? আপনি আমাকে পছন্দ করেন না সেটা আমি জানি, কিন্তু আপনি আপনার ছেলেকে তো নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। আপনার ছেলেটা কত আশা করেছিল সে প্লেনে করে বেড়াতে যাবে, আর আপনি সেই আশা জল ঢেলে দেওয়ার আগে একবারও বাঁধলো না আপনার? না গো পর্ণা, বাঁধলো না। কেন বাঁধলো না বলো তো? তার কারণ তোমার সঙ্গে বেড়াতে যাওয়াটা না ওর একটা মস্ত বড় ভুল। হ্যাঁ, মা হয়ে আমি আমার বাবুর ওই ভুলটা শুধরে দিয়েছি। বেশ ঠিক আছে, আপনি তাহলে নিজের মুখেই আপনার বাবুকে কথাটা বলুন। আমি ওকে ডেকে আনছি, আপনি বলুন যে আমাদের ঘুরতে যাওয়াটা বানচাল করেছেন আপনি, আর সেটাও এই ঈশার সাথে চক্রান্ত করে। আমি এক্ষুনি ডাকছি। এই যা 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 পারিস করগে যা। তোর চোখ রাঙানিকে আমরা ভয় পাই নাকি? হ্যাঁ, তুই একাই পারিস সৃজনের মাথা ঘুরিয়ে দিতে, আমরা পারি না? শোন, তুই সৃজনকে যা যা বলবি আমরা ঠিক তার উল্টোটা বলবো। দেখে নিস, সৃজন তোর কোনো কথাই শুনবে না আর আমাদের কথাতেই বিশ্বাস করবে। করতে হবে না তো, তোকে কে বললো যে সৃজন আমার মুখের কথা বিশ্বাস করবে? তোরা যেটা বলবি সৃজন তো সেটাই শুনবে। তবে হ্যাঁ, তোরা যে চক্রান্ত করছিলি সে ভিডিওটা যখন আমি সৃজনকে দেখা